এখন ইমিউনোলজি ডিফাইন কিভাবে করব? It is a branch of medical science that deals with immunity. যেমন মাইক্রোবায়োলজি কি বলেছিলাম? ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স that deals with the microorganism, তাই তো? আর এখানে বলবো deals with the immunity. তাহলে এই ইমিউনিটি এটা কাকে বলা হয়? ইমিউনিটি বলতে কি বোঝায়? এটা দেখো, immunity may be defined as an ability of body to recognize an immunogen and most of the cases eliminate, and few cases fails to eliminate, rather stimulate it. Both of these two processes are either beneficial or harmful to the body. তাহলে হলো কি অ্যাবিলিটি অফ দ্য বডির ক্ষমতা, কি ক্ষমতা? টু রিকগনাইজ অ্যান ইমিউনোজেন। ইমিউনোজেন বা অ্যান্টিজেন একই জিনিসই, মানে একটা মাইক্রো অর্গানিজম, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, এগুলো মনে করে বডিতে যখন প্রবেশ করলো, তখন বডির ক্ষমতাকে তাকে প্রথম আগে চিহ্নিত করবে যে ওই ব্যাকটেরিয়া ঢুকছে, অমুক ব্যাকটেরিয়া ঢুকছে, অমুক ভাইরাস ঢুকলো, এই আগে চিহ্নিত করলো। চিহ্নিত করার পরে আমাদের যে ইমিউনিটি আছে, আমাদের যে সেনাবাহিনী আছে, কি করবে? ইমিউন সিস্টেম মোস্ট অফ দ্য কেসেস এলিমিনেট, সেটাকে বেশিরভাগ ক্ষেত্রেই সেই জিনিসটাকে মেরে ফেলে, যার ফলে এলিমিনেট করে থাকে বডিতে। কিন্তু অ্যান্ড ফিউ কেসেস ফেইলস টু এলিমিনেট, কিছু কিছু ক্ষেত্রে এলিমিনেট করতে পারে না, উপরন্ত কি করবে? স্টিমুলেট করবে। এখন স্টিমুলেট কে করবে এটা আমি এখন বলতেছি না। তারপরে আর কি আরেকটা বললাম, both of these two process either beneficial or harmful to the body. তাহলে এই যে দুইটা প্রসেস হলো, একটা এলিমিনেট করলো, আবার কিছু ক্ষেত্রে এলিমিনেট করতে পারলো না, উপরন্ত স্টিমুলেট করলো। এই দুই প্রসেসে হবে কি, সেটা বডির জন্য বেনিফিশিয়াল হতে পারে অথবা হার্মফুল টু দ্য বডি। এখন বেনিফিশিয়াল একটা হলো কি, রোগ আমাদের রোগ হইতে পারলো না, তাই তো? হার্মফুল টু দ্য বডি বলতে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো যেগুলো আমাদের ক্ষতি করে, যেমন অটোইমিউন ডিজিজ কিছু আছে, অটোইমিউন ডিজিজ। তারপর তোমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এগুলো আছে। এগুলো পরে আমরা বলবো। আবহাওয়া তো এইটুকু খালি জানে রাখো যে ডেফিনেশনটা, এগুলো যখন আমরা ইমিউনোলজি সম্পূর্ণ বলবো তখন এগুলো বুঝবো। এখন আবহাওয়া তো খালি মুখস্থ করে যাও। এটা কি তাহলে কি বললাম? অ্যাবিলিটি অফ দ্য বডি টু রিকগনাইজ অ্যান্টিজেন, এক নাম্বার, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস এলিমিনেট। তারপর 3 নম্বর কি বললাম? ফিউ কেসেস ফেইলস টু এলিমিনেট, রেদার স্টিমুলেটেড। 4 নম্বর কি বলছি? both of these two process are either beneficial or harmful to the body. এটা একটু কঠিন হইলো, তবে এটা অবশ্যই ভালো করে বলবা। তোমাদের শীটে আছে তো? এটা তোমাদের শীটে আছে? হ্যালো? নাই স্যার। তাহলে এটা লিখে নাও।
লেখা হয়ে গেলে বলবো জি আমাকে। স্যার, শুরু করেন। হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে ইমিউনোলজি, এর অ্যাপ্লিকেশন কি, আমার ব্যবহারিক দিকটা আমরা জানবো এখন। এক নম্বর হলো প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনফেকশাস ডিজিজ। যেমন এক্সাম্পলে আসি, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনফেকশাস ডিজিজ। এক নম্বর ভ্যাকসিনস, যেটাকে বলি আমরা, ভ্যাকসিন দিলে সেটাকে বলি অ্যাক্টিভ ইমিউনাইজেশন। আর আরেকটা হলো ইমিউনোগ্লোবুলিন, যেটা দ্বারা আহ, যেটাকে বলি আমরা প্যাসিভ ইমিউনাইজেশন। তাহলে প্রিভেনশন, তাই তো? তোমার কমিউনিটি মেডিসিনে কি বলছো? প্রিভেনশন ইজ বেটার দেন দ্য কিওর, তাই না? প্রিভেনশনটা ভালো, তাই তো? সেখানে ভ্যাকসিন এগুলো পড়ে আসছো, ইমিউনোগ্লোবুলিন এগুলো পড়ে আসছো, কিছুটা পড়ে আসছো। এই ভ্যাকসিন আমরা দেই, যেমন 6 প্রিভেন্টেবল ডিজ। এখন অবশ্য আরো অনেক অনেক কয়টা ডিজ যুক্ত হয়েছে। আমরা যে এপিআই প্রোগ্রামের মাধ্যমে যে ডিজ দেই, কি দেই, যেমন বিসিজি, তাই তো? বিসিজি দ্বারা আমরা কি প্রিভেন্ট করি? টিউবারকুলোসিস, তাই না? তারপরে ডিপিটি, ডিপিটি দ্বারা কি করি? ডিপথেরিয়া, কোয়াটার টিটানাস, এগুলো প্রিভেন্ট করি। তারপরে কি করে? টিটানাস টক্সয়েড, এটা এটা দ্বারা কি প্রিভেন্ট করি? টিটানাস। এইগুলো হলো ভ্যাকসিন, ঠিক আছে? এটা দ্বারা আমরা প্রিভেনশন করতেছি। আর কিছু আহ, আর যেমন হলো ইমিউনোগ্লোবুলিন, এটাকে বলি প্যাসিভ ইমিউনাইজেশন। যেমন হলো যে কারো মনে করো টিটানাস হইলো, তখন আমরা ট্রিটমেন্ট পারপাসে কি করি? তখন আমরা দিই হলো টিটানাস ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে? ট্রিটমেন্ট পারপাস দেয়। তাহলে এই হলো প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ ইনফেকশাস ডিজিজ, এটা একটা হলো। তারপরে দেখো 2 নম্বর, ডায়াগনোসিস অফ ডিজিজ। রোগ নির্ণয় করব, রোগ হয়ে গেল, ঠিক আছে? রোগ হয়ে গেল, তখন কি করবো? ডায়াগনোসিস করব। কিভাবে করব? যেমন এক্সাম্পল, যেমন কি আছে, যেমন দেখো, বাই অ্যান্টিবডি, বাই ডিটেক্টিং অ্যান্টিবডি অর অ্যান্টিজেন, ইট হেল্পস ইন ডায়াগনোসিস অফ মেনি ডিজিজ। যেমন একটা অ্যান্টিজেন, যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া বডিতে প্রবেশ করলো, তার এগেনস্টে কি হবে? অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে? ওই অ্যান্টিবডি যে তৈরি হলো, সে করবে কি? যার এগেনস্টে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বিপরীতে তৈরি হলো, তাকে সে মেরে ফেলবে, তাই তো? এখন এই জন্য এই যে যে অ্যান্টিজেনটা, যে ভাইরাস দ্বারা অসুখ করলো, তার অ্যান্টিজেন দেখবো, পাশাপাশি অ্যান্টিবডি দেখবো, দেখে আমরা ডিজিজ নির্ণয় করবো, ঠিক আছে? যেমন এক্সাম্পল কি, যেমন দেখো, যেমন এসও টাইটার, তুমি অলরেডি পরিচিত। যেমন তোমার এই রিউমাটিক ফিভার যদি হয়, তাহলে আমরা এসও টাইটার করি। ভিডিআরএল, যেমন সিফিলিস হলে আমরা করি, তাই তো? ভিডাল টেস্ট করি। ভিডাল টেস্ট কি জন্য করি? টাইফয়েড ফিভার। এইচবিএসএসি কি জন্য করি? হেপাটাইটিস বি ইনফেকশন যদি হয়। আর এলার্জি করি বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজ আমরা নির্ণয় করি। তাহলে এই হলো ডায়াগনোস অফ ডিজিজ। তাহলে অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি দেখে আমরা রোগ নির্ণয় করতে পারি। কিছু পরীক্ষার এক্সাম্পল আমি বললাম। তারপরে হলো কি, টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাথোজেনেসিস অফ ডিজিজ। আমরা ব্যাকটেরিয়াতে যেমন বললাম কি প্যাথোজেনেসিস, রোগ কিভাবে হচ্ছে, এটাও আমরা ইমিউনোলজির মাধ্যমে জানতে পারি, যে রোগ কিভাবে হচ্ছে সেটা আমরা জানতে পারবো। যেমন হলো ইমিউন সিস্টেমের many disease occurs due to abnormality of immune system, overactivity of immune system এবং আন্ডার অ্যাক্টিভিটি অফ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের তিনটা হতে পারে। একটা আমরা বলি যে বেশি বেরো না, তাহলে কি ঝরে পড়ে যাবে। আবার বেশি ছোট হয় না, তাহলে কি করবে? ছাগলে খেয়ে ফেলবে, তাই না? ঠিক এইরকমই ইমিউন সিস্টেম সবকিছুর একটা অপটিমাম একটা লেভেল আছে। মাঝামাঝি থাকাটা ভালো, বেশি বাড়াও ঠিক না, আবার বেশি কমও ভালো না, ছোট হওয়া ভালো না। এই জন্য ওই ইমিউন সিস্টেম যদি অ্যাবনর্মাল হয়ে যায়, তাহলে সেটার জন্য ডিজিজ হতে পারে। ওভার রিঅ্যাক্টিভিটি, যদি বেশি সে রিঅ্যাক্ট বেশি করে, তাহলে সেটাও খারাপ। আবার আন্ডার অ্যাক্টিভিটি, এটার জন্য কিন্তু ডিজিজ হয়। আপাতত এইটুকু জানে রাখো। যেমন এক্সাম্পল আমরা দিই,
এক্সাম্পল দেখো, আচ্ছা এক্সাম্পল তাহলে কি হলো, একটা হলো রিউমেটিক ফিভার। ইমিউন সিস্টেম যদি এই যে অ্যাবনর্মাল যদি হয়, তখন সেক্ষেত্রে হবে এই যে রিউমেটিক ফিভার, এবং আরেকটা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই দুটা কিন্তু ইমিউন সিস্টেমের অ্যাবনর্মালিটির জন্যই হয়। তারপর ওভার অ্যাক্টিভিটির জন্য হয় হাইপার সেন্সিটিভিটি, ঠিক আছে, এবং আরেকটা হয় হলো অটোইমিউন ডিজিজ, ওভার অ্যাক্টিভিটি। আর যে আন্ডার অ্যাক্টিভিটির জন্য তোমার নিউরোপ্লাস্টিক ডিজিজ কিছু হয়, ঠিক আছে। এই হলো এক্সাম্পল। তাহলে আগেরটা গেল, আগের তিনটা গেল, তাই তো। একটা হলো যে একটু ডায়াগনোজ দ্য ডিজিজ, তারপরে একটা প্রথম হলো যে প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ, তারপরে ডায়াগনোজ অফ ডিজিজ, আরেকটা হলো কি ডিজিজ তোমার প্যাথোজেনেসিস ডায়াগনোস করার জন্য। 4 নম্বর আসলো কি অর্গান ট্রান্সপ্লান্টেশন। যেমন আমরা দেই, এই যে অর্গান ট্রান্সপ্লান্টেশন আমরা কি করি, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, বা তোমার এই যে আর কি করা হয়, লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, তাই তো। একজনের কিডনি যদি আরেকজনকে দেওয়া হয়, দেওয়ার আগে কি করা হয়, দুজনের ম্যাচিং করা হয়। কিন্তু ম্যাচিং করা হয়, যদি ম্যাচিং না করা হয় তাহলে কিন্তু সেই কিডনি কিন্তু ট্রান্সপ্লান্ট ফেল করে যাবে, ঠিক আছে। অনেক টেস্ট করতে পারি, যেমন টিস্যু টাইপিং এবং হিস্টো কম্প্যাটিবিলিটি টেস্টিং করি, আরো তোমার পরে যেগুলো জানবা। তাহলে অর্গান ট্রান্সপ্লান্টের সময় আগে অবশ্যই এটা করে নেবো, আগে দুজনের টিস্যু আগে ম্যাচিং করে নেবো, এটা তোমার আগে আগে থেকে জানো। ম্যাচিং করে নিয়ে যদি দুটা যে ম্যাচিং করে তাহলেই ট্রান্সপ্লান্ট হবে, না হলে ট্রান্সপ্লান্ট হবে না, তাই না। এরপরে ফরেনসিক মেডিসিনে আমরা কিছু ব্যবহার আছে, যেমন দেখো প্যাটার্নিটি টেস্ট, আরেকটা হলো আইডেন্টিফিকেশন অফ স্পেসিস, পিতৃত্ব পরীক্ষা করি, তাই তো। অনেক সময় যে হয়তো একজন বাচ্চার বাবা, কিন্তু সে পিতৃত্ব সে অস্বীকার করলো, তাই না, করতে পারে না, তখন আমরা ডিএনএ টেস্ট বা বিভিন্ন অনেক অনেক ধরনের টেস্ট করে আমরা প্যাটার্নিটি টেস্ট করতে পারি, ঠিক আছে। আরেকটা হলো আইডেন্টিফিকেশন অফ স্পেসিস, যেমন হলো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যেমন এই রানা প্লাজা ওখানে অ্যাক্সিডেন্ট হলো। তারপরে এমন সময় হলো তোমার যে রোডটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে তোমার কাউকে চিনা যায় না, সে লোকটার আইডেন্টিটি করা যায় না, সেক্ষেত্রে আমরা কি করি, তখন ডিএনএ টেস্ট করি, ঠিক আছে। ডিএনএ টেস্ট করে তাকে আমরা ডায়াগনোস করতে পারি। হ্যাঁ, আরেকটা হলো এখন এই ইমিউন সিস্টেমকে আমরা কম্পেয়ার করব, গোটা ইমিউন সিস্টেমকে কম্পেয়ার করব হলো সেনাবাহিনী, ঠিক আছে। সেনাবাহিনী যেমন কি করে, সেনাবাহিনী যখন সেনাবাহিনী সেনাবাহিনী যে কি সেনাবাহিনীর যে কাজ করে কে, সৈন্য, তাই না, সোলজার। এই সোলজার, এদেরকে আমি সৈন্য বলবো। এরা থাকে কোথায়, রিক্রুট হয় কোথায়, রিক্রুট হয় ব্যারাকে, তাই তো, এবং সেখানে ট্রেনিং প্রাপ্ত হয়, ঠিক আছে। তারপরে মানে থাকে কোথায়, ক্যান্টনমেন্টে থাকে, আচ্ছা। তারপর সেদিকে তাদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হয়। এরপরে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, সেটাকে হাইওয়ে, তাই তো, হাইওয়েতে যায়। তারপরে ওদের অস্ত্র কি থাকে, রাইফেল থাকে, অথবা কি স্টেন গান থাকে, আরো অনেক কিছু থাকে, তাই না। তারপরে তোমার কামান থাকে, অনেক কিছু থাকে। হম তারপরে তারা যখন শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করে, সেটাকে কি বলবো আমরা, ব্যাটল, যুদ্ধ, ঠিক আছে। তো এটাকে আমরা দেখো ইমিউন সিস্টেম, সেই সিস্টেমকে আমরা করি বডি, ইমিউন সিস্টেমকে আমরা বডিজ আর্ম ফোর্সেস, সেনাবাহিনীর সাথে তুলনা করি। এখন
আচ্ছা, এখন এদিকে আসি। সেনাবাহিনী থেকে থাকে কি থাকে, সৈন্যরা যুদ্ধ করে, তাই তো? তেমনই সৈন্যের সঙ্গে আমি তুলনা করবো ইমিউন সেল। ইমিউন সেল কি কি আছে? লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল এবং ন্যাচারাল কিলার সেল। এগুলোকে আমরা সেনাবাহিনীর সঙ্গে তুলনা করব, সৈন্যের সঙ্গে তুলনা করব। আচ্ছা, এখন এরা মনে করো এই যে সৈন্যরা কি করে এখন, এরপর আবার আসো। সেনাবাহিনী রিক্রুট করা হয়, কোথায় একাডেমি আছে সেখানে রিক্রুট করা হয়। তারপরে যে মুরগির বাচ্চা তোমার হ্যাসারি যেখানে থাকে তাকে কি বলে, হ্যাসারি, তাই তো? তারা সেখানে রিক্রুট করা হয়, সেটাকে হ্যাসারিও বলতে পারি বা নার্সারি বলতে পারি। ট্রেনিং, যেহেতু ট্রেনিং দেওয়া হয় তখন সেখানে সেটাকে আমরা বলি একাডেমি বা নার্সারি বলতে পারি। তেমনি এই যে ইমিউন সেল সৈন্যবাহিনী, এরা তোমার তৈরি হয় এবং ট্রেনিং প্রাপ্ত হয় তোমার এই যে বোন মেরু, থাইমাস এবং ফিটার লিভার। ঠিক আছে, এখানে তারা তৈরি হচ্ছে এবং ম্যাচিউর হচ্ছে এবং ট্রেনিং প্রাপ্ত হচ্ছে। এরপরে এসো, এই সেনাবাহিনী থাকে কোথায়? ব্যারাক, যেটা তোমার ক্যান্টনমেন্ট বলি বা সেন্ট্রি পোস্ট এখানে বলি। তেমনি এই যে ইমিউন সেলগুলো থাকে কোথায়? স্প্লিন, লিম্ফ নোড এবং লিম্ফোয়েড টিস্যু, এগুলো তো থাকে। আচ্ছা, এরপরে এসো, এই যে সেনাবাহিনী কি দিয়ে যায়? হাইওয়ে অথবা ট্রান্সপোর্ট রুটস থাকে। ঠিক আছে, তেমনি এই যে এই সৈন্য আমাদের যে ইমিউন সেল যেগুলো থাকলেও স্প্লিন, লিভার, লিম্ফ নোড এবং লিম্ফোয়েড টিস্যু থাকে। এবং এরা যায় কোন কোন দিকে? ব্লাড ভেসেল এবং লিম্ফ্যাটিক ট্রাক্ট, এগুলোতে তারা যাওয়া আসা করে। এরপরে দেখো, যুদ্ধটা গেল, যুদ্ধটা হয় কোথায়? যখন যুদ্ধ হয় সেখানে তাকে আমরা বলি ব্যাটল স্টেশন, যুদ্ধক্ষেত্র। তেমনি এই যে আমাদের ইমিউন সেলগুলো চলে গেল, ব্লাড ভেসেল অথবা লিম্ফ্যাটিক ট্রাক্ট, যে যুদ্ধ হয় কোথায়? আমাদের শত্রু কিন্তু আসে তোমার একটা মাইক্রো অর্গানিজম, স্কিন দিয়ে ঢুকতে পারে, গার্ড দিয়ে ঢুকতে পারে, মিউকোসা দিয়ে ঢুকতে পারে এবং আরো অর্গান আছে, এগুলো ঢুকতে পারে। এই জন্য এখানে যুদ্ধ হবে। ঠিক আছে, এই হলো। এরপরে যুদ্ধ করবে কি দিয়ে? আমাদের সেনাবাহিনী যুদ্ধ করবে টার্গেটিং ডিভাইস, রাইফেল বলো, কামান বলো, মেশিন গান বলো, এগুলো আমরা একে বলি টার্গেটিং ডিভাইস। আর আমাদের যে ইমিউন সেলগুলো যুদ্ধ করবে কি দিয়ে? অ্যান্টিবডি দিয়ে তৈরি করবে, অ্যান্টিবডি। আচ্ছা, আবার এই রাইফেল মেশিন গান এগুলো সাধারণ অস্ত্র এখন বলা যায়। মেশিন গান অবশ্য ভালো। রাইফেল তো কি সাধারণই, তাই তো? এখন যদি যেমন অ্যাটম বম, এটাকে আমরা কি বলবো? স্মার্ট বম, তাই না? এর ক্ষমতা অনেক বেশি। তেমনি অ্যান্টিবডির সঙ্গে যদি কমপ্লিমেন্ট যোগ হয় তাহলে এটাকে বলবো স্মার্ট বম বলবো। এর ক্ষমতা আরো বেশি, দুটো একসঙ্গে যোগ হলে। এরপরে যে যুদ্ধ যেটা হলো, সেনাবাহিনী কি হলো? যুদ্ধ করলো, তাই তো? আমরা এই আমাদের বডির মধ্যে এটাকে বলবো ইমিউন রেসপন্স বলবো। বডির মধ্যে যেটা হচ্ছে যুদ্ধটাকে বলি ইমিউন রেসপন্স। ঠিক আছে, এখন এই যে এতক্ষণ যে আলোচনা করলাম ইমিউনোলজি, এই যেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে। এটা সংক্ষেপে একটা বলা হলো, এগুলো নিয়ে আলোচনা হবে। পরের ইয়াতে আসো, স্লাইডে আসো।
এখন কিন্তু এখন দেখা যাচ্ছে ইয়ে স্যার স্ক্রিন শেয়ার হয়নি এই যে হচ্ছে এখন কেবল। হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন স্যার এখন। জি স্যার, এখন যাচ্ছে দেখুন। এখন আমরা বলবো ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি। ইমিউনিটি দুই ধরনের, একটা হলো ইনেট ইমিউনিটি, যেটা হলো জন্মগতভাবে থাকে, এটাকে আরো বলতে পারি জেনারেল নন স্পেসিফিক অথবা নন স্পেশালাইজড বলতে পারি। আরেকটা বলবো হলো অ্যাকোয়ার্ড, যেটা হলো অর্জন করা হয়, জন্মের পরে যেটা অর্জন করা হয়, এই জন্য এর নাম হলো অ্যাডাপটিভ ইমিউনিটি, স্পেসিফিক ইমিউনিটি এবং স্পেশালাইজড। এটা দুটা ভিন্ন ধরনের কিন্তু। এরপরে এসে আমরা ইমিউনিটি ক্লাসিফাই করব আমরা, এই যে টেবিল আকারে দেখো। একটা হলো ইনেট ইমিউনিটি বা ইনবর্ন ইমিউনিটি, যেটা জন্মগত হবে, যেমন স্কিন, তারপরে এই যে গাট, স্প্লিন, এগুলো কি জন্মগতভাবে থাকে, তাই তো, এই জন্য বলা হয় ইনেট ইমিউনিটি। আরো পরে বলবো। আরেকটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি। এখন অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি, এটাকে আবার ভাগ করবো দুই ভাবে, একটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হলো প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। এখন অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি এগুলোকে আবার দুই ভাগে ভাগ করব। একটা হলো ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি। যেমন এই প্যাসিভ ইমিউনিটি, এটা হলো দুই ভাবে, ন্যাচারাল ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল ইমিউনিটি, ন্যাচারাল বা আর্টিফিশিয়াল ইমিউনিটি। আচ্ছা, এক্সাম্পল এখন দেই। ন্যাচারাল ইমিউনিটি, ক্লিনিক্যাল অর সাব ক্লিনিক্যাল ইনফেকশন। তাহলে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, এক্সাম্পল অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি এর এক্সাম্পল ক্লিনিক্যাল অর সাব ক্লিনিক্যাল ইনফেকশন। এই যে আমাদের কিছু কিছু ডিজিজ হয়, যেমন তোমার যে মিজিলস, পোলিও, যদি একবার কারো হয় জীবনে কিন্তু কারো সেকেন্ড টাইম অসুখ হয় না। কিছু ভাইরাল ডিজিজ আছে, ঠিক আছে, যেমন এইটাই, এটাকে বলা হচ্ছে। অনেক সময় আবার কিছু কিছু ডিজিজ আছে কি সাইন সিমটম থাকে না, কিন্তু তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, ওটাকে বলা হয় সাব ক্লিনিক্যাল ইনফেকশন। তাহলে এই যে, তাহলে এটাকে বলবো ক্লিনিক্যাল আর সাব ক্লিনিক্যাল ইনফেকশন। এটা পরে আবার আসতেছি, আপাতত এক্সাম্পল দেখো। তারপর হলো অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, এর এক্সাম্পল কি ভ্যাকসিনেশন। যেমন তোমার এই যে ভ্যাকসিন দ্বারা আমরা রোগ প্রতিরোধ করি, তাই তো। অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি এর এক্সাম্পল হলো ভ্যাকসিনেশন, যেমন ভ্যাকসিন ইপিআই তে আমরা যে ভ্যাকসিনগুলো দিই, এগুলো ভ্যাকসিনেশন। প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল হলো টাইপ কি ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটির এক্সাম্পল হলো ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সফার অফ ইমিউনোগ্লোবুলিন জি। আরেকটা এক্সাম্পল হলো এই ব্রেস্ট মিল্কের মাধ্যমে যায়, কলস্ট্রাম যেটা, এর মাধ্যমে যায় আইজিএ, ইমিউনোগ্লোবুলিন এ। তাহলে এই দুটা। তারপর আরেকটা হলো যে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, এর এক্সাম্পল হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিসেরা, যেমন হলো টিটানাস, ইমিউনোগ্লোবুলিন। তাহলে এই কয়টা, এটা আমরা ক্লাসিফিকেশন জানলাম, পরে আমরা ডিটেলস এগুলো আলোচনা করতে। তাহলে ইমিউনিটি প্রথম ভাগ করলাম হলো ইনেট ইমিউনিটি বা ইনবর্ন। আরেকটা ভাগ করলাম হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি ভাগ করলাম অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। দুটাকে এবার ভাগ করতেছি ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি। আর এক্সাম্পল দিলাম, এগুলো পরে আবার আসতেছে। এখন ইমিউনিটির এই ইনেট ইমিউনিটি আমরা বললাম, এটা ডিফাইন কিভাবে করব। আগেই বললাম ইনেট ইমিউনিটি মানে জন্মগতভাবে থাকে, ঠিক আছে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা হলো জন্মের পরে, যেমন ধরো কোনো ডিজিজ, যেমন ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রবেশ করলো, প্রবেশ করার পরে তারপর বিপরীত থেকে অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো। তাহলে এটাকে বলবো আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা কিন্তু অর্জন করলো এটা, হ্যাঁ, এটা কিন্তু জন্মগত ভাবে নাই কিন্তু। তাহলে
এখানে দেখো ইনেট ইমিউনিটি কি? ইনেট ইমিউনিটি ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হুইচ ইজ প্রেজেন্ট বাই বার্থ, জন্মগতভাবে যেটা আছে, and not acquired after exposure to an antigen, and this is non-specific. যেমন স্কিনটা কি? স্কিন, তারপরে মিকাস মেমব্রেন, এগুলো কি জন্মগত, কি গড গিফটেড না? এগুলো গড গিফটেড, এই জন্য বলা হচ্ছে ন্যাচারাল বা ইনেট ইমিউনিটি। এগুলো জন্মগতভাবে থাকে এবং নট অ্যাকোয়ার্ড আফটার এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন, এন্ড দিস ইজ নন স্পেসিফিক। স্কিনটা যদি নন স্পেসিফিক কি জন্য বলা হচ্ছে, এটা অবশ্য পরে আবারও আসবো। স্কিন যেমন কাজ কি, ইনট্যাক্ট স্কিনের মাধ্যমে কিন্তু কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারবে না। যেমন তোমার স্টেফিলোকক্কাস যদি ঢোকে, তাহলে কি করবে? সেখানে আছে কি, আমাদের স্কিনে আছে সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড আছে, এবং সোয়েট গ্ল্যান্ডের মধ্যে সিক্রেশন কি আছে? সেবাম থাকে। তো সেবাম, ওর মধ্যে আবার তোমার আছে ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড কি করবে? ওর হলো পিএইচ, অ্যাসিড পিএইচ, এই পিএইচটা তোমার ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, তো সহজে ইনফেকশন হবে না কিন্তু। তো এই জন্য বলা হচ্ছে নন স্পেসিফিক। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলবো? অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হুইচ ডেভেলপস আফটার দ্য এক্সপোজার অফ অ্যান অ্যান্টিজেন অ্যান্ড ইট ইজ নট প্রেজেন্ট বাই বার্থ। যেটা আমি অলরেডি বললাম, যে মিজিলস বা পোলিও কারো হইলো, পোলিও ভাইরাস একটা প্রবেশ করলো, তারপরে তাহলে পোলিওটা হলো অ্যান্টিজেন, তার বিপরীতে কি হবে? অ্যান্টিবডি তৈরি হবে, এবং কিছু হয় কি, মেমোরি সেল তৈরি হয়ে থাকে। মেমোরি সেল পরে আসতেছে, এখন বুঝবা না। এবং একবার হয়ে গেল, ভালো হয়ে গেল, পরে যদি ওই অর্গানিজম আবার যদি বডিতে প্রবেশ করে, তাহলে কি হবে? ওই যে মেমোরি সেল যেটা থাকে, অ্যান্টিবডি হলো কি, সঙ্গে সঙ্গে পরের বিরুদ্ধে কাজ করবে, তাকে মেরে ফেললো। আবার যে মেমোরি সেল যে তৈরি হলো, সে কি করবে? ভবিষ্যতের জন্য সে থেকে গেল। যখনই ওই ভাইরাসটা আবার প্রবেশ করবে, তখন আবার ওই মেমোরি সেল থেকে আবার তোমার অ্যান্টিবডি তৈরি হবে, এবং অ্যান্টিবডি সেই অ্যান্টিজেনকে মেরে ফেলবে। ঠিক আছে? এই জন্য বলা আছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ দ্যাট টাইপ অফ ইমিউনিটি হুইচ ডেভেলপস আফটার এক্সপোজার অফ অ্যান অ্যান্টিজেন অ্যান্ড ইট ইজ নট প্রেজেন্ট বাই বার্থ। ঠিক আছে? একটা হলো জন্মগতভাবে থাকতেছে, আরেকটা হলো জন্মগতভাবে থাকতেছে না, সেটা অ্যাকোয়ার করা হচ্ছে। অ্যান্টিজেন প্রবেশ করলো, তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হলো, এই জন্য তাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড, অর্জন করলো। এখন অ্যাকোয়ার্ড ইমিউনিটির অলরেডি আমরা জানছি যে এটা দুই ধরনের, একটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হলো প্যাসিভ ইমিউনিটি। এখন অ্যাক্টিভ ইমিউনিটি, এটার ডিফাইন করো। অ্যাক্টিভ ইমিউনিটি is that type of immunity, is that type of acquired immunity where body's immune system are actively participate. যেমন বলা হলো কি, যে আমাদের ইমিউন সেলগুলো দেখালাম না, ইমিউন সিস্টেমের যে সেলগুলো, যেমন নিউট্রোফিল, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, হ্যাঁ, লিম্ফোসাইটের মধ্যে অনেকগুলো ভাগ আছে। এগুলো কি সেল। এই সেলগুলো যখন অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, তখন তাকে বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। এখন অ্যাক্টিভিটি পার্টিসিপেট কিভাবে করতেছে পরে আমরা আবারও জানবো, পরে বলবো এগুলো। তাহলে ইট ইজ দ্যাট টাইপ অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি হোয়ার বডিজ ইমিউন সিস্টেম আর অ্যাক্টিভলি পার্টিসিপেট। যখন বডির ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, তখন তাকে বলতেছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি কাকে বলবো? যখন বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে না, ওটা পরে, তখন আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি। এখন অ্যাক্টিভ ইমিউনিটি হলো দুই ধরনের, আগেই বলছি, একটা ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি। ন্যাচারাল ইমিউনিটির উদাহরণ কি দিলাম? ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ইনফেকশন। তাহলে এখানে আমরা দেখো অ্যাক্টিভ ইমিউনিটি হুইচ ডেভেলপস আফটার clinical or subclinical infection is called active natural immunity. Example: measles, mumps, rubella, chickenpox, tetanus. যেমন মিজিলস যদি ভাইরাস যদি কারো ঢোকে, মাম্পস ভাইরাস যদি কারো ঢোকে, ভিতরে ঢোকে, বা রুবেলা ভাইরাস যদি প্রবেশ করে, তাহলে কি হবে? তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে? ইনফেকশন হওয়ার পরে তোমার অ্যান্টিবডি তৈরি হলো। আবার অনেক ক্ষেত্রে হয় কি, রোগ প্রকাশ পায় না, সাইন সিমটম নেই, তখন বলবো অ্যাসিমপ্টোমেটিক বলতে পারি, বা বলতে পারি সাব ক্লিনিক্যাল ইনফেকশন। এই জন্য ন্যাচারাল ইমিউনিটি কাকে বলা হচ্ছে? যে অ্যাক্টিভ ইমিউনিটি হুইচ ডেভেলপস আফটার ক্লিনিক্যাল অর সাব ক্লিনিক্যাল ইনফেকশন ইজ কল্ড অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। এবং এগুলো আমরা কিন্তু
এক্সাম্পল অনেক ধরি কিন্তু পরীক্ষায় রিটেন ভাইবা সবগুলোর জন্যই প্রয়োজন। আর আর্টিফিশিয়াল ইমিউনিটি কাকে বলবো? দি ইমিউনিটি হুইচ ডেভেলপস আফটার ভ্যাকসিনেশন সাচ এস ডিপিটি, টিটানাস টক্সাইড। এই যে ভ্যাকসিন আমরা দেই, কি জন্য দেই? রোগ প্রিভেন্ট করার জন্য, তাই তো? হুম? যেমন এই যে টিটি দেই, টিটানাস টক্সাইড দেই, এটা একটা ভ্যাকসিন। ভ্যাকসিন দেওয়ার পরে কি হয়? টিটাস বিবর্তে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। প্রথম মেমোরি সেল তৈরি হবে, তারপরে অ্যান্টিবডি তৈরি হবে, যার ফলে ওই অ্যান্টিবডি ওই অর্গানিজম ওই ডিজিজ আর হবেই না। এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল, তাই তো? ভ্যাকসিন তো আর শরীরের ভিতরে ইয়ে হয় না। ভ্যাকসিন আমরা কি আর্টিফিশিয়াল তৈরি করি না? আর্টিফিশিয়াল তৈরি করে তারপরে আমরা দিচ্ছি, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি। তারপরে আরেকটা কি হলো? প্যাসিভ ইমিউনিটি। তাহলে এখানে দেখো, প্যাসিভ ইমিউনিটি দেখো, it is that type of immunity where the preformed antibody is introduced into a host to produce a specific immunity. এখানে হলো অপোজিট। এখানে হলো বডিজ ইমিউন সিস্টেম নট অ্যাক্টিভিটি পার্টিসিপেট। এখানে কি করা হচ্ছে? আগে থেকে আমরা কিছু অ্যান্টিবডি তৈরি করে থাকি ল্যাবরেটরিতে, এগুলো আমরা দিয়ে থাকি, ঠিক আছে? যেমন তোমার হলো কারো মনে করো টিটানাস হলো, টিটানাস হলে কি হবে? তখন তো তার চিকিৎসা প্রয়োজন, তাকে ভালো করতে হবে, তাই তো? এই জন্য আমরা করি কি, টিটানাস ইমিউনোগ্লোবিন, টিআইজি যেটা আমরা বলি, টিটানাস ইমিউনোগ্লোবিন দেওয়া হয়। হুম, এটা দেওয়া হয় ট্রিটমেন্ট করার জন্য। তাহলে এই যে, তাহলে এটাকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিভ প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। আচ্ছা, আমরা এক্সাম্পলে যাই। ন্যাচারাল ইমিউনিটি কাকে বলা হচ্ছে? যেমন হলো অ্যান্টিবডি, যেমন আইজিজি ফ্রম মাদার টু মাদার passes to the fetus through placental circulation. একটা বাচ্চা যখন ইউটেরাসে থাকে তখন অ্যান্টিবডি 5 ধরনের, তার মধ্যে শুধু একটা অ্যান্টিবডি তোমার প্লাসেন্টা ক্রস করে, শুধু হলো আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি। এটা তোমার প্লাসেন্টা ক্রস করে। প্লাসেন্টা ক্রস করে কি করবে? ওই যে বাচ্চাকে রক্ষা করতে হবে, বাচ্চা যাতে অসুখ না হয়, এই আইজিজি তাকে প্রোটেকশন দেয়, ঠিক আছে? এটা কিন্তু এই যে আইজিজি, এটা কিন্তু ন্যাচারালি তৈরি হচ্ছে কিন্তু মার শরীরে, তাই তো? আমরা কিন্তু নিজেরা তৈরি করতেছি না, এই মার শরীরে কিন্তু তৈরি হয়। এটা কিন্তু মা থাকে, তার ফিটাসে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি। তারপরে এই যে আইজিজি, আইজিএ ইজ সিক্রেটেড ইন ব্রেস্ট মিল্ক। আইজিএ এটাও কিন্তু ন্যাচারালি তৈরি হয় মার শরীরে, ন্যাচারালি তৈরি হয় ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চা পাচ্ছে। যেমন কলস্ট্রাম কি জন্য? আগে তো খাওয়ানো হতো না, তাই না? এখন কিন্তু খাওয়ানো হয়। কি জন্য খাওয়ানো হয়? এই বাচ্চাকে প্রোটেকশন দেওয়ার জন্য, ঠিক আছে? এবং যতদিন ব্রেস্ট মিল্ক করবে এই যে আইজিএ তাকে প্রোটেকশন দেবে। তাহলে এগুলো কিন্তু আমরা তৈরি স্যার করতেছি না, এই জন্য মনে হচ্ছে ন্যাচারাল। স্যার আইজিজিটা বাচ্চাকে কতদিন প্রোটেকশন দিবে? আইজি তোমার এটা বেশি দিন দেবে না, এটা তোমার হলো যে যতদিন বাচ্চা শরীরে থাকবে তারপরে। এবং আইজিএ এটাও তোমার যে আইজিএ যদি ব্রেস্ট মিল্কের মাধ্যমে যাবে তখন ততদিন দেবে আর কি, বেশি দিন দেবে না এগুলো। এবং আইজিজি এর হাফ লাইফ 6 মাস পর্যন্ত দিতে পারে, বাচ্চা ডেলিভারি হওয়ার পর 6 মাস পর্যন্ত দিতে পারে, এর বেশি না। হলো মাত্র 23 দিন হাফ লাইফ। এটা পরে তোমরা জানবো আইজি এর হাফ লাইফ কত, তখন এগুলো জিনিসটা ভালো বুঝবা। আবার তো জানে রাখো এটা, মানে কিছু কিছু জিনিস আছে যে আগে থেকে বললে তোমার কিছু বুঝবা না, আবার তো শুধু খালি মুখস্থ করে যাও, আর যতটুকু বুঝতে পারো বোঝো। আর আর্টিফিশিয়াল ইমিউনিটি কি? আগে বললাম যে হ্যাঁ, প্রিফর্ম অ্যান্টিবডিজ ট্রান্সফার টু হোস্ট ফ্রম অ্যানাদার হিউম্যান অর অ্যানিমাল হোয়ার দে অফার এ স্পেসিফিক ইমিউনিটি। এটিএস দেওয়া হয়, এটিএস এখন আর দেওয়া হয় না, এখন দেওয়া হয় টিটাস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। যেমন এক ধরনের তোমার টিটাস হইলো, তার চিকিৎসা কিন্তু প্রয়োজন, না হলে সে মারা যাবে। এই জন্য টিআইজি দিলে সে প্রথমা যদি দেওয়া হয় তাহলে সে মারা যাবে। তো এই যে টিআইজি, এটাকে আমরা কি করি? ল্যাবরেটরিতে আমরা তৈরি করি, আগে থেকে তৈরি করা থাকে। তৈরি করা থাকে, এই জন্য বলা হচ্ছে প্রিফর্ম অ্যান্টিবডি, আগে থেকে তৈরি করা থাকে, ওটা আমরা মানে রোগীকে দিচ্ছি, এই জন্য বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি। তাহলে আগেটা বললাম ন্যাচারাল ইমিউনিটি,
যাচ্ছে কথা আইজিজি, এটা প্লাসেন্টা থেকে প্লাসেন্টা ক্রস করে মা থেকে বাচ্চা শরীরে যাচ্ছে, আর আইজিএ ব্রেস্ট মিল্কের মাধ্যমে যাচ্ছে। এগুলো ন্যাচারালি তৈরি হয়ে যায়। আর আর্টিফিশিয়াল কি আমরা নিজেরাই তৈরি করি, মানুষ তৈরি করে সেটা ট্রিটমেন্ট পারপাসে আমরা দিচ্ছি। এগুলো আর্টিফিশিয়াল ইমিউনিটি। এরপরে এসো এখন ইনএট ইমিউনিটি। এখন এসো ইনএট ইমিউনিটি। ইনএট ইমিউনিটির ক্যারেক্টার কি এগুলো দেখো। ওই যে ডেফিনেশন যে পড়লাম, ডেফিনেশন থেকে অনেক পাবা তোমরা। প্রেজেন্ট ফ্রম বার্থ, অথবা আরো একটা বলতে পারি ইনবর্ন রেজিস্ট্যান্স অফ দ্য বডি। স্কিন মিউকাস মেমব্রেন বা আমাদের বডির যে স্ট্রাকচার গুলো, এগুলো কি গড গিফটেড, তাই তো? আল্লাহ, ভগবান বলো বা ঈশ্বর বলো, উনি দিয়েছেন, তাই না? এই জন্য বলা হচ্ছে প্রেজেন্ট ফ্রম বার্থ। অথবা বলতে পারি ইনবর্ন রেজিস্ট্যান্স অফ দ্য বডি, এবং আমাদের প্রোটেক্ট দিচ্ছে স্কিন। তারপর হলো ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স। যেমন স্কিন, মিকাস মেমব্রেন, এগুলো কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্স দিচ্ছে। ঠিক আছে, বডি যখন ওই যে যেমন ধরো স্কিন, বডিতে ইনটেক্ট স্কিনের মাধ্যমে কিন্তু সহজে প্রবেশ করতে পারে না। আবার যদি প্রবেশ করে, যেমন স্কিন দিয়ে একটা ডিমান্ডে প্রবেশ করলো, তাহলে আমি আগে কি বললাম যে সেখানে কি করতেছে, যে আমাদের সেবাসেস গ্ল্যান্ড আছে, সোয়েট গ্ল্যান্ড আছে, সেখান থেকে সিক্রেশন হবে কি সেবাম সিক্রেশন হবে। এই সেবামের মধ্যে থাকে ফ্যাটি অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থাকে। এগুলো পিএস হলো অ্যাসিটিক পেস, এগুলো তখন কি করবে, একটাকে মারি ফেলবে, তাই তো? এই জন্য ওকে বলা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। আর সেকেন্ড লাইন ডিফেন্স হলো কি, আর ফার্স্ট লাইন ডিফেন্স আরো বলতে পারি, যেমন যে স্টমাকে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মুখ দিয়ে খাইলাম, তাহলে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড তাকে মেরে ফেলবে। এগুলো হলো ফার্স্ট লাইন ডিফেন্স। আর সেকেন্ড লাইন ডিফেন্স কাকে বলবো? প্রথম যখন ফার্স্ট লাইন ডিফেন্স যখন ফেল হলো, তারপরে বডিতে প্রবেশ করলো ভিতরে, তখন আসবে কি আমাদের সেনাবাহিনী আসবে, কিছু সেনাবাহিনী সেল আসবে, বেশ করে আসবে। এই ফ্যাগোসাইটিক সেল গুলো আসবে, যেমন নিউট্রোফিল এবং হলো ম্যাক্রোফেজ, এরা চলে আসবে। এরা এসে তখন প্রোটেকশন দেবে। ঠিক আছে, আবার কিছু কমপ্লিমেন্ট ইন্টারফেরন, এরাও, এদেরকে বলবো সেকেন্ড লাইন ডিফেন্স। আচ্ছা, এরপরে এসো নন স্পেসিফিক টু পার্টিকুলার অ্যান্টিজেন। নন স্পেসিফিক টু পার্টিকুলার অ্যান্টিজেন, নন স্পেসিফিক কি জন্য বলা হলো? স্কিন, স্কিন কিন্তু তোমার কোনো স্পেসিফিক অ্যান্টিজেন, স্পেসিফিক ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না। এটা সব ব্যাকটেরিয়া ভাইরাসের বিপরীতেই কাজ করবে, এই জন্য বলা হচ্ছে নট স্পেসিফিক। ঠিক আছে, সব ধরনের অ্যান্টিজেনের বিপরীতে কাজ করবে। এবং এই জন্য আরেকটা বলা হচ্ছে ব্রড স্পেকট্রাম রেসপন্স, আর ব্রড স্পেকট্রাম একই কারণে। এবং ইমিডিয়েট অ্যাকশন, তৎক্ষণাৎ, যেমন আপনাদের স্কিনে প্রবেশ করলো বা তোমার জিআই ট্র্যাক্টে প্রবেশ করলো, এই যে স্কিন কাজ করতে দেরি করবে না, সঙ্গে সঙ্গে কাজ করবে। তারপরে আমাদের কি বলে যে এই যে তোমার ইয়ে আছে, কি বলে যে স্টমাকে গেল, সেখানে কি কি করবে, অ্যাসিড আছে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকটেরিয়া মেরে ফেলবে, তাই তো? দেরি করবে না। যার ফলে এটা টাইমটা হলো ইমিডিয়েট অ্যাকশন। তাহলে এই ক্যারেক্টার গুলো। আরেকটা হলো নো মেমোরি, মেমোরি সেল তৈরি হবে না। এখন মেমোরি সেল কি জিনিসটা আমরা যখন অ্যাকোয়ার্ড ইমিউনিটি পড়বো তখন আমরা জানবো নো মেমোরি সেল। এই কয়েকটা হলো ক্যারেক্টার। তাহলে একটা হলো জন্মগত ভাবে থাকতেছে, এটা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ডিফেন্স দিচ্ছে, এবং নন স্পেসিফিক টু পার্টিকুলার অ্যান্টিজেন, এবং রেসপন্স আর ব্রড স্পেকট্রাম, ইমিডিয়েট অ্যাকশন এবং নো মেমোরি। ভালো করে জানতে হবে এগুলো। এখন এসো কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ ইনএট ইমিউনিটি। কি কি নিয়ে গঠিত কম্পোনেন্ট? কম্পোনেন্ট অনেকগুলো আছে, যেমন অ্যানাটমিক্যাল ব্যারিয়ার আছে, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আছে, কেমিক্যাল ব্যারিয়ার আছে, ফ্যাগোসাইটিক ব্যারিয়ার আছে, ইনফ্লামেটরি ব্যারিয়ার আছে, অনেকগুলো আছে। আমরা একটা একটা করে পড়বো। অ্যানাটমিক্যাল ব্যারিয়ার যেমন আমি অলরেডি বললাম, কিন্তু যেমন স্কিন, মিকাস মেমব্রেন, এগুলো হলো তোমার অ্যানাটমি, তাই তো? স্কিন কিভাবে কাজ করে দেখো। ইনট্যাক্ট স্কিন প্রিভেন্টস entrance of bacteria and virus. হ্যালো,
হ্যাঁ হ্যাঁ বিদেশি থার্ড প্রপ কে কে দিতে পারবে তাদের নামের তালিকা চাইছে, আমরা একটা রেডি করে দিচ্ছি, যদি ঠিক থাকে স্যার তাহলে আমাদের বলে দিলে আমরা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 30,000 ইউনিটের 30,000 মালদপট্টি। মনে আছে আমাদের সব মনে আছে, এবং কঠোর ভাবে এটা ব্যবস্থা হচ্ছে, আমি নিশ্চিন্তে থাকি একদম। আমি দুঃখিত আর আমার অন্যান্য দায়িত্ব নিই। অলরেডি একটা না না পারবে, অনেক অনেক মানুষের ক্ষতি হবে। হ্যাঁ রাফি, এখন আবার শুরু করতেছি। তাহলে ইনটেক্ট স্কিন প্রিভেন্টস এন্ট্রান্স অফ ব্যাকটেরিয়া। কিভাবে একটা তো বাধা দেবে, প্রবেশ করতে পারবে না। আবার যদি আরেকটা কি আরেক ভাবে কি হয় কি কি আর কি স্কিনে তোমার থাকে, স্কিনে থাকে তোমার নর্মাল ফ্লোরা থাকে। এখন নর্মাল ফ্লোরা কি কি আছে আমরা কিন্তু ব্যাকটেরিয়া এখন পড়ি নাই, তারপর তোমাদের পড়াবে, তখন কি কি আছে এটা তোমার জানবা। ঠিক আছে, এই নর্মাল ফ্লোরার একটা কাজ হলো কি, যেগুলো স্কিনে থাকে সেগুলো করবে কি, তোমার যে প্যাথোজেনিক যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে তাকে মেরে ফেলবে, তাকে গ্রোথ হয়ে দেবে না। ঠিক আছে, যে এই জন্য বলা হচ্ছে রেসিডেন্ট নর্মাল ফ্লোরা অফ দ্য স্কিন অলসো ইনহিবিট potentially harmful microbes. আরো কি দিক আছে দেখো, আরো ভালো দিক আছে। স্কিনের মধ্যে আছে তোমার কন্টেন সেবাসিয়াস গ্ল্যান্ড, সুয়েট গ্ল্যান্ড, এগুলো থাকে, হুইচ সিক্রেট সেবাম। আর সেবামের মধ্যে কি থাকে, কনসিস্ট অফ ল্যাকটিক অ্যাসিড এন্ড ফ্যাটি অ্যাসিড, হুইচ মেইনটেইন পিএইচ অফ স্কিন 3 to 5, দ্যাট প্রিভেন্টস গ্রোথ অফ মোস্ট অর মাইক্রোঅর্গানিজম। আরেকটা কি বলতেছি দেখো, the dead keratinous cells of the surface skin are continuously being slapped off so that microbes that do colonize these cells are continuously being removed. এই যে আমাদের সেলের একটা স্কিনের একটা ইয়ে কি, স্কিনের যে সুপারফিশিয়াল যে লেয়ারটা আছে কন্টিনিউয়াসলি কিন্তু ঝরে পড়ে, তাই না? ঝরে পড়ে না? যখন ঝরে পড়বে সেখানে যে ওই যে অর্গানিজম গুলো কলোনি ফর্মেশন করলো, সেগুলো ওই ঝরে পড়া স্কিনের সঙ্গে ওরাও কিন্তু বডি থেকে রিমুভ হয়ে আছে। ঠিক আছে, ক্যারাটিন লেয়ার যেটা। তাহলে কয়েকটা দেখো, ইনটেক স্কিন যদি থাকে তাহলে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে না। আবার ব্যাকটেরিয়া আবার স্কিনের মধ্যে কি থাকে, নর্মাল ফ্লোরা থাকে, সেগুলো করবে কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে বাধা দেবে, তারা কলোনি ফর্মেশন করতেই দেবে না। আবার যদি ভিতরে ঢুকেও থাকে তখন কি করবে, সেখানে আছে তোমার সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে এবং সুয়েট গ্ল্যান্ড থাকে, তারা সিক্রেট কি করে সেবাম, এবং সেবামের মধ্যে আছে কি ল্যাকটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এবং তাদের পিএইচ 3 to 5 মানে হলো অ্যাসিডিক পিএইচ, তাই তো? এই অ্যাসিডিক পিএইচে কোনো অর্গানিজম গ্রো করতে পারবে না। আরেকটা হলো কি, এই যে স্কিনের যে ক্যারাটিনাস লেয়ার যেটা আছে এটা কিন্তু ডেড, এটা সবসময় স্লাফিং হচ্ছে, ঝরে পড়তেছে, এবং যখনই ঝরে পড়ে তখন যে ব্যাকটেরিয়া আছে এটাও ঝরে পড়ে। তাহলে স্কিন এইভাবে আমাদেরকে রক্ষা করতেছে। তাহলে স্কিন এটা হলো অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। আর কি আছে, মিউকাস মেমব্রেন। দেখো মিউকাস মেমব্রেন এটা কিভাবে করতেছে, কাজ করতেছে দেখো। মিউকাস মেমব্রেন সবচেয়ে কাজ হলো মিউকাস সিক্রেশন করা। ঠিক আছে, এবং দিস মিউকাস ট্র্যাপস ব্যাকটেরিয়া অর ভাইরাস। যেমন তোমার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে পারো, জিআর ট্র্যাক্ট বলতে পারো, বা জেনিটাল ট্র্যাক্ট বলতে পারো। এগুলোতে কি, এগুলো যে মিউকোজা আছে, মিউকোজা কি করে মিউকাস সিক্রেশন করবে, এবং মিউকাসের কাজ হলো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি প্রবেশ করে সঙ্গে সঙ্গে তাকে ট্র্যাপিং করবে, তাকে আটকে ফেলবে,
আটকার পরে কি হবে, কি করবে, তাকে মেরে ফেলবে। কিভাবে মেরে ফেলবে দেখো, যেমন saliva tears mucosal secretion, that means mucus contains an antibody called secretory immunoglobulin A that prevents microbes from attaching to mucosal cells. আমরা যখন আইজিএ পড়বো তখন জানবো যে লোকাল ইমিউনিটি কে দেয়। লোকাল ইমিউনিটি দেয় হলো তোমার এই যে ইমিউনোগ্লোবুলিন এ, যেমন রেসপিরেটরি ট্রাক্ট, জিআই ট্রাক্ট, এগুলো তো তোমার মিউকাসের মধ্যে থাকে, তোমার অ্যান্টিবডি একটা থাকে, সেটা হলো আইজিএ থাকে। এই আইজিএ করবে এবং স্যালাইভা টিয়ার্স এর মধ্যে তোমার থাকে আইজিএ। এগুলো করবে কি, কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি প্রবেশ করে তাহলে তাকে মেরে ফেলবে। ঠিক আছে। আর কিভাবে কাজ করে, মিউকাসেও তোমার এই যে কিছু নর্মাল ফ্লোরা থাকে, সেগুলো তোমার প্যাথোজেনিক অর্গানিজমকে মেরে ফেলবে। তাহলে নর্মাল ফ্লোরা তো স্কিনেও থাকে, মিউকোজাও থাকে। তাহলে একটা হলো যে প্রথম মিউকাস কিভাবে কাজ করতেছে, একটা হলো সে মিউকাস সিক্রেশন করবে যেটা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে সে ট্র্যাপিং করবে, আটকে ফেলবে। ট্র্যাপিং করার পরে সে কি করবে, সেখানে অ্যান্টিবডি থাকে আইজিএ, এই আইজিএ তখন এই ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলবে। আরেকটা কি আছে, নর্মাল ফ্লোরা যেগুলো আছে মিউকোজাই, সেগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, তাহলে ওর ডিজিজ হবে না। তাহলে এটাও একটা হলো অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। আরেকটা হলো যে এই তোমার নোজে কি আছে, সিলিয়া আছে। সিলিয়ার ভালো কাজ অলরেডি তোমরা জানো, এটা প্রোফাইল অর্গানিজম আউট অফ দ্য বডি। ঠিক আছে। আচ্ছা, এরপরে এসো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বা কেমিক্যাল ব্যারিয়ার বা সলুবল কম্পোনেন্ট। পরীক্ষা কিন্তু বিভিন্নভাবে আসে, এই টার্মগুলো কিন্তু ভালো করে জানতে হবে। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বা কেমিক্যাল মেডিয়েটরস বা সলুবল কম্পোনেন্ট, রিটেনে বা ভাইভাতে আমরা যে কোনো টার্মই বলি না কেন, তোমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে। এই জন্য সব টার্মগুলোই খেয়াল রাখবে। কি কি আছে দেখো, যেমন অ্যাসিডিটি, এই স্টমাক অ্যাসিড অফ স্টমাক অ্যান্ড ফিমেল জেনিটাল ট্রাক্ট, ফ্যাটি অ্যাসিড ইন স্কিন, রিটার্ডস অর ইনহিবিট বা কিল ব্যাকটেরিয়া বা ভাইরাস, এই জন্য বলা হচ্ছে কি মাইক্রোফ্লোরা। যেমন এই তোমার স্টমাকে যদি কোনো অর্গানিজম যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। জেনিটাল ট্রাক্টও তার পিএইচ হলো কিন্তু অ্যাসিডিক, তারাও সেখানেও কিন্তু মারা যায়। স্কিনে ফ্যাটি অ্যাসিড থাকে, এরাও কিন্তু ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে। এটা বলা হচ্ছে অ্যাসিডিটি। তারপর হলো তোমার কি লাইসোজাইম থাকে কোথায়? It is a hydrolytic enzyme found in tears, saliva and other secretion. এরাও কিন্তু থাকে তোমার এই যে টিয়ার। ঠিক আছে, টিয়ার ভালো কি কেউ বেশি খাতে, তাই না? টিয়ার, স্যালাইভা, হ্যাঁ, এবং আদার সিক্রেশন, এগুলোর মধ্যে লাইসোজাইম থাকে। এগুলো কাজ করবে কোথায়? ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কোন জায়গায় কাজ করে? পেপটাইড ও গ্লাইকেনে কাজ করে, তারপরে ব্যাকটেরিয়া মারা যাবে। ঠিক আছে। আর কি আছে ন্যাচারাল কিছু জিনিস, ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট, এগুলো কিন্তু ন্যাচারালি কিন্তু ইন্টারফেরন থাকে। ইন্টারফেরনের কাজ হলো ইনহিবিট ভাইরাল রেপ্লিকেশন, সহজে ভাইরাল ডিজিজ হতে পারে না ডিউ টু ইন্টারফেরন। আরেকটা হলো কমপ্লিমেন্ট। এটাও কিন্তু একজন প্রোটিন এবং আমাদের বডিতে থাকে, ব্লাডে থাকে, এবং এগুলো কিন্তু থাকে হলো ইনঅ্যাক্টিভ স্টেজে। যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বডিতে প্রবেশ করলো, তখন এগুলো অ্যাক্টিভেশন হবে কমপ্লিমেন্ট, এবং অনেক প্রোডাক্ট তৈরি হয়। তার মধ্যে কমপ্লিমেন্ট 3B, C3B, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, আরো অনেক কিছু তৈরি হয়। আপাতত এইটুকু জানে রাখো। এই কমপ্লিমেন্ট 3B এটা হলো তোমার অপশনাল হিসেবে কাজ করে। এগুলো প্রিভেন্ট করে ফ্যাগোসাইটোসিস। এই যে আমি সেদিন বলেছিলাম কি, একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে, ফ্যাগোসাইটিক সেল তাকে প্রথম কি করে, ডাইরেক্টলি তাকে ইনভলভ করতে পারে না। কি করে? অ্যান্টিবডি এবং কমপ্লিমেন্ট 3B তাকে আগে কোটিং করবে, তাকে আগে জড়িয়ে ফেলবে, তারপরে ফ্যাগোসাইটিক সেলটা কি করবে, তাকে ইনভলভ করবে, তাই তো? এই জন্য বলা হচ্ছে কমপ্লিমেন্ট 3B ইজ অ্যান অপশনাল, ইট প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। তারপরে আরেকটা হলো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। হ্যাঁ এরশাদ, হ্যাঁ ভালো আছেন তো?
হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি। মারফা আপনি আমি ক্লাস নেওয়ার পরে আপনার সঙ্গে একটু কথা বলি। ক্লাস হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মেমব্রেন একটা কমপ্লেক্স কিছু তৈরি হয়। এগুলো আবার কি করবে, ওই ব্যাকটেরিয়া, ওই যে ব্যাকটেরিয়া সেল মেমব্রেন, ব্যাকটেরিয়া ভাইরাস তার যে মেমব্রেন আছে সেখানে তারা অ্যাটাক করবে এবং তাকে পোর তৈরি করবে। এগুলো হলো তোমার হলো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বা কেমিক্যাল মিডিয়েটরস বা সলুবল কম্পোনেন্ট। আরেকটা কি আছে, ফ্যাগোসাইটিক ব্যারিয়ার, ফ্যাগোসাইটিক ব্যারিয়ার বা সেলুলার কম্পোনেন্ট। দুইভাবে পরীক্ষা আসে। কি কি আছে ফ্যাগোসাইটিক সেল? নিউট্রোফিল আছে, ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল আছে। আর একটা হলো ন্যাচারাল কিলার সেলস, এনকে সেলস, এই তিনটা আছে। নিউট্রোফিল কি করবে? ইনজেস্ট এন্ড ডেস্ট্রয় মাইক্রোবস। প্রথম গিলে খাবে, তারপর তাকে মেরে ফেলবে। ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেল এটাও কি করবে? ইনজেস্ট করবে, তাকে টেক আপ করবে, তারপর ডেস্ট্রয় করবে এবং প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেল্পার টি সেল। এটা পরে বুঝবো, এটা আপাতত এইটুকু জেনে রাখো। ন্যাচারাল কিলার সেল এটাও ডাইরেক্টলি ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলবে। আচ্ছা, এই হলো ফ্যাগোসাইটিক সেল, এগুলো এই তিনটা। এরপরে এসছো ইনফ্লামেটরি ইনফ্লামেশন। ইনফ্লামেশনের এই যখন ফুলে যায়, যখন আমার সোয়েলিং হয়, তার ভালো দিকেও হয়, তাই তো? এই প্যাথোলজিতে পড়ছো, রেডনেস হলে কি রুবোর, তাই না? এরকম কিছু টার্ম পাইছো না তোমরা, 5টা টার্ম। সেই ইনফ্লামেশন এটা একটা জিনিস। এখানে কি ইনফ্লামেশন যখন হয়, যখন একটা মনে করো টিস্যু ড্যামেজ হলো বা ইনফেকশন হলো, তখন কি হবে? ইনফ্লামেশন হবে। এবং ইনফ্লামেশনের ভালো দিক হলো সেখানে হইলে তোমার এই ভাস্কুলার যে ভেসেল যেগুলো আছে এগুলোর পারমিয়াবিলিটি বেড়ে যাবে। পারমিয়াবিলিটি বেড়ে এবং বেড়ে গেলে কি হবে? ভেসেল থেকে তোমার ফ্লুইড লিকেজ হবে এবং ওই ফ্লুইডের সঙ্গে কিছু সেরাম প্রোটিন যাবে এবং কিছু হলো ফ্যাগোসাইটিক সেল, সেগুলো ব্লাড ভেসেল থেকে বের হয়ে যায়, ইনফেক্টেড এরিয়াতে চলে যাবে, গিয়ে তাকে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলবে। এটাই হলো ভালো দিক। তাহলে টিস্যু ড্যামেজ অ্যান্ড ইনফেকশন induce leakage of vascular fluid which containing serum protein with antibacterial activity and influx of phagocytic cells into affected area. এই হলো তোমার। আজকে এ পর্যন্ত থাক নাকি? তাহলে তোমরা আচ্ছা, যদিও ক্লাস শেষ করলাম, এখন শোনো, তোমাদের পরীক্ষা, তোমাদের রিটেন পরীক্ষা কবে? ডেট হয়ে গেছে? না স্যার, ডেট ওইভাবে না, এমনি বলছে যে ডিসেম্বরের 3rd উইক এরকম হতে পারে। আচ্ছা, এখনো মনে করো দেরি আছে, তাই তো? এখন একটা জিনিস মনে রাখো, আমি আনঅফিসিয়ালি কথা বলতেছি, কোট করবে না। এখন ধরো যে তোমাদের পরীক্ষা এখনো দেরি আছে, এখন সেকেন্ড গ্রুপ তোমাদের কিন্তু অনেক 2টা সাবজেক্ট আছে, খুব ছোট ছোট সাবজেক্ট, কমিউনিটি মেডিসিন এবং হলো ফরেনসিক মেডিসিন। তো এখানে কিন্তু তোমাদের খুব একটা বেশি পড়তে হবে না, হয় না কিন্তু। কিন্তু থার্ড ফেজে যখন চলে আসবে, তখন কিন্তু 3টা ভাইটাল সাবজেক্ট পাচ্ছ এবং 3টাই কিন্তু তার মধ্যে সবচেয়ে মাইক্রোবায়োলজি সবচেয়ে বড় সাবজেক্ট। ঠিক আছে? মাইক্রোবায়োলজিতে আমার কমপক্ষে ক্লাস লাগবে 100টা। এখন এই ক্লাসগুলো মনে করো তোমাদের এই সময় যদি আগে যদি কিছুটা আমরা না থাকি, তাহলে কিন্তু পরে তোমরা কিন্তু বিপদে পড়বা। এবং এর মধ্যে আগে বলে রাখি, যেমন রাজশাহী মেডিকেলে এবং রংপুর মেডিকেলে এবং বিভিন্ন জায়গায় হয় কি, যখন তোমরা সেকেন্ড ফেজে থাকো, ওই যখন তোমরা থার্ড ইয়ারে ওঠো, তখন থেকে ক্লাস শুরু হয়ে যায়। আর আমাদের এখানে কিন্তু আমরা ক্লাস আগে শুরু করি না। অবশ্য ওই যে আগে শুরু করে ক্লাস ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তখন ওই যে আমি অন্য জায়গায় শুনছি যে আগে ক্লাস শুরু করলে তখন কিন্তু ওই যে ক্লাস কেউ মনোযোগ দিয়ে ক্লাস করে না, তখন তারা ওই যে তোমার কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিন ওই দুটা নেই তো বেশি পড়ে, তখন তোমার মাইক্রোবায়োলজি খুব একটা ভালো করে পড়তে চায় না। তো এই কারণে কিন্তু দিনাজপুরে এই যে এমআরপি মেডিকেল কলেজ, এখানে কিন্তু আমরা কিন্তু থার্ড ইয়ার ক্লাস নেই না। এদিক দিয়ে ওদের সে তোমরা কিন্তু পিছিয়ে আসো। এখন তোমরা মনে করো পরীক্ষা তোমাদের এখন কবে হবে জানি না। তোমাদের তো অ্যাকচুয়াল দেওয়ার কথা কি আগামী মে টার্মে, তাই তো? মে টার্ম না তোমরা?
এখন মে টার্মে যদি বসতে চাও, যদি এখন এটা হলো সিদ্ধান্ত দিবে তোমার রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি বা রাজশাহী ভার্সিটি সিদ্ধান্ত দেবে। এখন ওরা কবে পরীক্ষা নেবে? সাপোজ যদি মনে করো তোমাদের মে টার্মে পরীক্ষা হয়, তখন সত্য তোমাদের একটা থাকবে, তোমাদের ক্লাস পরীক্ষা ক্লাস হলো কিনা, আইটেম শেষ হলো কিনা, টার্ম ফাইনাল হলো কিনা, ক্লাসে উপস্থিতি কত, এগুলো সব তোমাদের এখানে দেখবে। কিন্তু তখন কিন্তু তোমাদের যে পরীক্ষা বাই চান্স যদি মেয়েতে হয়, তখন তোমার কিন্তু পরীক্ষা দিতে পারবে না। জিনিসটা খেয়াল রাখো। যা ফলে তোমরা এখন একটু কষ্ট করো, এখনো তোমাদের ডেট হয়নি, হোক ডেট, এখন তোমরা একটু এগিয়ে থাকো, ক্লাস করতে থাকো, ঠিক আছে? যা ফলে তোমাদের ভালো জন্য বলি যে তোমরা, আমি জোর করে ক্লাস করাবো না, কিন্তু আমি বলবো যে তোমরা ক্লাস করতে থাকো তোমরা। আর ইমিউনোলজি কিন্তু এমন একটা জিনিস, এটা কিন্তু অঙ্কের মতো। তোমার কেউ যদি মনে করো একটা ক্লাস মিস দাও, দিয়ে পরের ক্লাসে যাও, তাহলে কিন্তু সেই ক্লাসটা বুঝবে না, একটার সঙ্গে একটা আরেকটা এত ওতপ্রোত ভাবে জড়িত, ঠিক আছে? পরের ক্লাস কিচ্ছুতেই বুঝবে না। এটা একবারে ম্যাথমেটিক্স, অঙ্কের মতো। বুঝলে খুব সহজ, আবার না বুঝলে কিন্তু খুব কঠিন। এবং আশা করি আমি যে পড়াবো, আমার সঙ্গে তোমরা একটু একটু পড়বা, দেখবা যে তোমরা যে ইমিউনোলজি তোমাদের কাছে সোজা মনে হবে। এবং আমি, ঠিক আছে, এবং এই ইমিউনোলজি এইটুকু সোজা আমি বলি যে তোমরা ঠিকমতো ক্লাস করো, ক্লাস এখনই বাদ দিও না। ক্লাস বাদ দিলে তোমার তোমার বিপদে পড়বা, এবং তার জন্য দায় দায়িত্ব আমরা নেবো না, তোমার দায় দায়িত্ব তখন নেবা। আর এই যে ইমিউনোলজি তোমরা মনে করো আজকে যেমন এই যে তোমাদের একটা খারাপ দিক আছে, আমি কিন্তু পাংচুয়াল, আমি কিন্তু টাইম মেনটেন করে চলে। আমি 10টায় যখন আমি আমি যদি টাইম দেই 10টা মানে 10টায়, 1 মিনিট আমার দেরি নাই। 11টা মানে 11টায়। তোমার যদি দেরিতে আসো, এটা কিন্তু ঠিক না। তোমাকে তো 10টায় কিন্তু জাস্ট অ্যাটেন্ডই করবা তোমার 10টায়, 10টার পরে না। আর এর পরে 5 মিনিট পরে অ্যাটেন্ড করবা, তখন কিচ্ছু বুঝবা না, তখন তোমার ইন করে লাভটা কি? এইটা করবে না। এই যে আজকে আমি প্রায় 10-15 মিনিট আমি তোমাদের জন্য অপেক্ষা করলাম, এটা কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। কিন্তু এখন থেকে আমি কিন্তু ওই যে তোমরা আসো না অবশ্য, যদি অ্যাটেন্ডেন্স দেখি তোমাদের এই যে আজকে তোমার অ্যাটেন্ডেন্স কম, কিন্তু 80 জন, আর তোমার আর বাকিগুলো গেল গেল কই, এদেরকে বলবা সবাই ক্লাস করো, ঠিক আছে? সবাই সবাই আমার মেসেজটা পাইলো তো? জি স্যার। জি স্যার। তারপরে সেই এই তোমাদের ভালোর জন্য আমি বলতেছি যে এই জিনিসটা তোমরা ক্লাস করতে থাকো, স্যার ক্লাস করো। ক্লাস তারপরে করতে আমাদের সমস্যা নাই, কিন্তু স্যার ক্লাসে একটু কমাইলে ভালো হতো। মানে এর মাঝে মাঝে আমরা আমাদের পড়াগুলো স্যার একটু পড়তে হইতো। আমাদের আর বেশি সময় নেই, মাত্র 2 মাস মতো। আর যতদূর শোনা যাচ্ছে স্যার ডিসেম্বরের 20 তারিখে পরীক্ষা হবে। এখনো দেরি আছে, তোমরা এক কাজ করতে পারো, সেটা যেমন ফার্মাকোলজি তোমাদের অনেক দূরে এগিয়ে আছে না, সেটা হয়তো তোমরা বলতে পারো যে স্যারকে একটু রিকোয়েস্ট করতে পারো। সব সাবজেক্টে আমরা চাচ্ছিলাম সপ্তাহে যদি 3টা করে ক্লাস হতো, তাও আমরা কিছুটা পড়তে পারতাম। না, আমার পরিবার শোনো, তোমাদের যখন পরীক্ষা ডেট হবে না, তখন অলরেডি তোমাদের সব ক্লাসই তোমাদের অফ হয়ে যাবে, বুঝছো না? তখন 3টা ক্লাস করে তখন তোমাদের লাভ হবে না, তখন কিন্তু ক্লাস একদম বাদ দেবো। যারপরে তোমাদের এখনো ডেট হয়নি, ডেট হোক, তারপরে ওই সময় অনুযায়ী তোমাদের সব ধরো এই ধরে নাও যে এই মাসটা ক্লাসটা করো, তারপরে তোমাদের রুটিনটা আসুক, ঠিক আছে? তারপরে রুটিন অনুযায়ী সেই ব্যবস্থা করা যাবে। এবং আমি ধরো আগামী সপ্তাহে এখন আমার এক জায়গায় যাওয়ার কথা, আমি এখন শিওর না, তাহলে হয়তো গেলে হয়তো আমি ক্লাস নিতে পারবো না, তখন তো তাপস হয়তো নেবে, আমি জানি না, আমি জানাবো। আর এই কয়েকদিন অন্তত অ্যাটেন্টিভলি কয়েকদিন ক্লাস করো, ইমিউনোলজিটা শেষ করি, এটা অন্তত শেষ করি। ইমিউনোলজি 12-14-15টা ক্লাস লাগবে, এতই হয়ে যাবে। আর এখন যদি ক্লাস কম করো, তখন পরের দিকে তোমরা যখন পরীক্ষা তোমার রুটিন পেয়ে যাবে, তখন তোমাদের ক্লাস করতে ইচ্ছা করবে না। হ্যাঁ, যার ফলে পরীক্ষার আগে ক্লাস নেওয়া যাবে না। পরীক্ষা ক্লাস এখনই যতটা পারো করো তোমরা। এটুকু তো, ঠিক আছে? ভালো থাকো, আর সবাই 10টায় অ্যাটেন্ড করবা। আর কালকে তোমরা কি ক্লাস করতেছো? আগামী কালকে ক্লাস যদি কালকে ক্লাস করব, যদি তোমার নাও করতে চাও তাহলে আমি আসবো, আর না হলে আসবো না। কিন্তু ওই যে কম অ্যাটেন্ডেন্সি, কম পার্টিসিপেন্ট, তাহলে আমি ক্লাস নেবো না। এখন আগে বোঝো যে ক্লাস করবা কিনা। তো আমাকে সবাই ক্লাস করতে চাইবে না সহজে, এটা তাহলে কালকে বাদ দেবো। পার্টিসিপেন্ট কম থাকবে স্যার। আচ্ছা, ঠিক আছে, কালকে বাদ দিই তাহলে। শনিবারে আমি জানি না, শনিবারে আমি জানাই দেবো যে আমি থাকবো কিনা। ঢাকা গেলে তাহলে হয়তো আমি এখন কম্পিউটার নিয়ে যাবো, কম্পিউটার অবশ্য নিয়ে যেতে ইচ্ছা করতেছে না আমার,
দেখি যদি ওইখানে যদি তোমার রাত্রেও ক্লাস নিতে পারি, আমি চেষ্টা করবো, দেখি কি হয়, জানাই স্যার দেবো পরে আপনি তোমাদের। স্যার যতদূর পারেন এই মাসের মধ্যে আপনি হচ্ছে মানে আমরা হয়তো এই মাসের পর আর ক্লাস করতে পারবো না স্যার, আপনি একটু ইয়ে করে তো এই মাসের ওই মধ্যে ওই যতদূর জন্য, পারেন শেষ করুন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এই মাসের মধ্যে ইমিউন সিস্টেমটা শেষ করে দেই, ঠিক আছে? ইমিউন সিস্টেমটা আমি শেষ করে স্যার দিচ্ছি আর কি। আর হয়তো মনে করো আনঅফিসিয়ালি বলি, হয়তো ফার্মাকোলজি অনেকটা হয়ে গেছে, ওটা আর একটু হয়তো তোমাদের পরে হয়তো ওনাকে বলে নাও পরেও করতে পারো, সেটা ওনার ব্যাপার। ওনাকে রিকোয়েস্ট করে যদি উনি না করে সেটা ওনার ব্যাপার, ওনাকে রিকোয়েস্ট করতে পারো, কারণ ফার্মাকোলজি অনেক ক্লাস হয়ে গেছে। এটা আর কি। তো ঠিক আছে, থাকো। আর ওই ক্লাসের ব্যাপারে তোমাদের ম্যাডাম এখানে ফোন দিচ্ছেন প্যাথোলজি, আমি তো ফেস কোঅর্ডিনেটর, কি করবো সিদ্ধান্ত 3 ডিপার্টমেন্টে বসবো, বসেই হয়তো একটা সিদ্ধান্ত নিবো আমরা কি করা যায়। এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম।